আজকে আপনারা শুনবেন দেবার্জুন নাথ চক্রবর্তীর লেখা একটি ছোট্ট গল্প শুভ বিজয়া। গল্পটি প্রকাশিত হয়েছে গপ্পবাগীশ প্রকাশনী থেকে। প্রথম প্রকাশ কলকাতা বইমেলা 2024। প্রেম ভালোবাসা খুব অদ্ভুত এক অনুভূতি। কখন কিভাবে আমাদের জীবনে আসবে আমরা জানি না। ঠিক যেমন কিছু কিছু মন কেমনের হাওয়া আমাদের সঙ্গে করে বয়ে নিয়ে যায় এক অচেনা অজানা গন্তব্যে, আর হয়তো সেখানেই আমাদের জন্য অপেক্ষা করে থাকে ভালোবাসা। একটু একটু করে বাহারি রঙের সাজে রঙিন হয়ে ওঠে মনের আকাশ। গোলাপি আভায় শহর সেজে ওঠে, ঠিক যেন এক রূপকথার মতো। তখন মনের মাঝে যত্নে আগলে রাখা কল্পনাগুলোকেও বাস্তবে কাছে পেতে ইচ্ছে হয়। আর সেটাকে সত্যি করতে কিছু কিছু ভালোবাসা নরম হাতে আমাদের ছুঁয়ে যায় কোনো এক হারানো বিসর্জনের বিদায় বেলায়। শুনতে থাকুন আজকের গল্প দেবার্জুন নাথ চক্রবর্তীর কলমে শুভ বিজয়া। ধীরে ধীরে শহরটা সেজে উঠছে নিয়ন আলোর মায়াবী পোশাকে। দুদিন পরেই গোটা শহরের বুকে আনন্দময়ীর আগমন হতে চলেছে। দিকে দিকে দ্রুত প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে। পরিযায়ী পাখিরা ইতিমধ্যে ছুটি নিয়ে আসতে শুরু করে দিয়েছে প্রাচীন এই শহরের বুকে আনাচে কানাচে অবস্থিত তাদের বাসস্থানে। পুজোর কথা শুনলেই, পুজোর গন্ধ ভেসে আসলেই আমাদের এই রংচটা মনে হঠাৎ করে কারা যেন এসে একসঙ্গে অনেকগুলো রঙের বালতি ঢেলে তাতে নতুন রং লাগিয়ে দিয়ে যায়। ধুঁকতে থাকা এই জীর্ণ শহরের নিভতে থাকা আলোগুলো হঠাৎ করে যেন তার উজ্জ্বল আলো আবার ফিরে পায়। যাই হোক, দুদিন পরই মহালয়া, কিন্তু এদিকে আজ বিকেল থেকেই অদিতির মাথা পুরো আগুনের মতো গরম হয়ে রয়েছে। কারণটা আর কিছুই নয়, স্বপ্নভঙ্গ। সে খুব ভালো করেই জানতো পুজোতে সে কিছুতেই ছুটি পাবে না। তবে সে এটা ভেবেছিল বাকিদের মতো তাকেও দায়িত্ব দেওয়া হবে কিছু পুজো প্যান্ডেল কভার করার। কিন্তু সেটা তো দূরের কথা, উল্টে তাকে দায়িত্ব দেওয়া হলো সারা পুজো কম্পিউটার স্ক্রিনের সামনে বসে প্রত্যেকটা পুজো পরিক্রমার ভিডিও এডিট করে টাইম টু টাইম সোশ্যাল মিডিয়াতে আপলোড করার, এবং যে কজন আরজে পুজো পরিক্রমা কভার করতে যাবে তাদের প্রত্যেকের শোগুলো তাকে ম্যানেজ করার। ছোট থেকেই আরজে হওয়ার খুব ইচ্ছে ছিল অদিতির। ছোট থেকেই রেডিও থেকে বেরিয়ে আসা বিভিন্ন আরজের গলার স্বর তাকে মুগ্ধ করত। আমাদের জীবনে হয়তো হাতে গোনা এমন কয়েকটা ইচ্ছে থাকে যেগুলো ভগবান মন দিয়ে শোনেন। অদিতির জীবনে এই আরজে হওয়ার ইচ্ছেটা হয়তো ভগবান মন দিয়ে শুনেছিলেন, তাই সে তার পছন্দ মতো পেশায় যুক্ত হতে পেরেছে। কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে, যেটা আমাদের খুব কাছের হয়, খুব পছন্দের হয়, সেটা থেকেই সর্বপ্রথম দুঃখ কষ্টগুলো আমরা পেয়ে থাকি। এক্ষেত্রে অদিতির সঙ্গেও সেই জিনিসটাই ঘটল। পুজো নিয়ে সবার মতো তারও মাতামাতি থাকলেও আজ দুপুরের পুজো সংক্রান্ত মিটিংয়ের পর তার সব মাতামাতি পরিকল্পনা দেবীর বিসর্জনের মতো জলে ভেসে গেল। বাড়ি ফেরার পথে যতই সে শহরটাকে দেখছে নতুন রূপে সেজে উঠতে, ততই যেন তার রাগ বেড়ে যাচ্ছে। বাড়ি ফিরেই ফ্রেশ হই রাতের খাওয়া সেরে নেওয়ার আগে সে যেটা করে সেটা হলো বন্ধুবান্ধব ও অফিসের সহকর্মীদের তৈরি করা হোয়াটসঅ্যাপে এবছরের পুজোয় কোথায় কোথায় ঘোরা হবে সেই সকল গ্রুপ থেকে সে লিস্ট নিয়ে নেয়। তারপর সে অনলাইনে করা প্রত্যেকটা ড্রেসের অর্ডার ক্যান্সেল করে দেয়। অদিতির আজ রাতে আর খেতে ইচ্ছে করে না। মা খাবার কথা বলতেই সে বলে বাইরে থেকে সে খেয়ে এসেছে, তাই সে আর খাবে না। ঘড়ির কাঁটা বলছে রাত এখন 12টা বাজে। অদিতির ঘরের খোলা জানালা থেকে শরতের মিষ্টি হাওয়া ভেসে আসছে। অন্যদিন হলে হয়তো শীতল এই হাওয়া তার হৃদয় স্পর্শ করত, কিন্তু আজ সবকিছুই তার কাছে তেতো ঠেকছে। পরশুদিন মহালয়া, কাল থেকে তাড়াতাড়ি অফিস যেতে হবে জেনেও তার কিছুতেই ঘুম আসছে না। কিছুক্ষণ ঘুমানোর বৃথা চেষ্টা করার পর সে উঠে পড়ে। তারপর সে কাছে টেনে নেয় তার ল্যাপটপটাকে। ল্যাপটপটা খুলতেই সে ঢুকে পড়ে অন্ধকার অন্তর্জালে, মানে ডার্ক ওয়েবে। এখানে একটা কথা বলে রাখা দরকার, কয়েক মাস ধরে অদিতিকে ডার্ক ওয়েবের নেশায় পেয়েছে। যখনই সে সময় পায় তখনই সে ডার্ক ওয়েব নিয়ে বসে পড়ে। কিন্তু এখনও অবধি এই অন্ধকার জগতে তার চোখে যা যা পড়েছে প্রত্যেকটাই ইল্লিগাল জিনিসপত্রের সাইট। তবে এই ডার্ক ওয়েবে ইল্লিগাল সাইট ছাড়াও এমন অনেক ভালো ভালো সাইট আছে যার থেকে অনেক না জানা তথ্য জোগাড় করা যেতে পারে। কিন্তু আফসোসের বিষয়, এই কয়েক মাস এমন কোনো সাইট অদিতির চোখে পড়েনি। আর যদিও বা কিছু চোখে পড়ে থাকে, সেগুলো ছিল প্রত্যেকটা পেইড সাইট, যার মূল্য তার 1 মাসের মাইনের সমান।
নিজের মনে অন্ধকার এই জগতে ঘোরাফেরা করতে করতে হঠাৎ তার হাতে ধরা মাউসটার কার্সার একটা নির্দিষ্ট সাইটের ওপর এসে থেমে যায়। সাইটটা খুলতেই অদিতি দেখতে পায় তাতে বড় বড় করে লেখা রয়েছে ভিন গ্রহের মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পর্ক স্থাপন। এই লেখাটা দেখা মাত্রই হাসি পায় অদিতির। সবকিছুর একটা লিমিট থাকলেও এটা সবকিছুর সীমা পার করে চলে গেছে। হাসতে হাসতেই লেখাটার নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে অদিতি। তারপর তার চোখের সামনে ভেসে ওঠে ফেসবুকের মতো একটা সোশ্যাল মিডিয়া সাইট, কিন্তু একটা ঠিক পুরোপুরি ফেসবুকের মতো নয়, তার থেকে কিছুটা আলাদা। সাইটটাতে অপরিচিত একটা ভাষায় কী সব যেন লেখা রয়েছে, কিন্তু কি লেখা সেটা না অদিতি বুঝতে পারলো না গুগল বাবাজি। তবে অদিতি এই অপরিচিত লেখার মাঝেও যেটা সে বুঝলো সেটা হলো এই সাইটটা অদিতিকে একটা অ্যাকাউন্ট খুলতে বলছে। এত কিছুর মধ্যেও অদিতিকে যেটা সব থেকে বেশি অবাক করেছে সেটা হলো এখনো অবধি এই সাইটটা কিন্তু কোনো প্রকার টাকা দাবি করেনি। অ্যাকাউন্টটা তৈরি করার পর তার সামনে ফেসবুকের মতোই হুবহু একটা সাইট খুলে যায়, কিন্তু ফেসবুকের সঙ্গে তফাৎ একটাই যে এখানে কাউকে আনফ্রেন্ড করা যায় না, কাউকে ব্লক করা যায় না এবং কাউকে সার্চ করা যায় না। ঘন্টা দেড়েক এইভাবেই সাইটটা ওপর নিচ করার পর সে যেটা বুঝলো আসলে সবই ভাওতাবাজি, অন্য দুনিয়া টুনিয়া কিছুই নাই। এইসবের গল্প সাজিয়ে লোকজনকে আকৃষ্ট করে অ্যাকাউন্ট খোলার ধান্দা আর কিছুই না। এই ঘন্টা দেড়েক সময়ের মধ্যে অদিতির কাছে যাদের যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে তাদের দেখে একবারও মনে হয়নি যে এরা ভিন গ্রহের প্রাণী বা অন্য কিছু। তো বেশ কিছুক্ষণ এইভাবে চলার পর অদিতির দু চোখের পাতা ভারী হয়ে আসে। ধীরে ধীরে ঘুম তাকে গ্রাস করতে শুরু করে। সাইটটা ক্লোজ করার পর বেশ কিছুক্ষণ মনে মনে হাসে সে। তারপর ল্যাপটপটা বন্ধ করে সে শুয়ে পড়ে। এতক্ষণে একটা জিনিস সে খেয়াল করে, এই সাইট খোলার পর থেকেই তার মনটা হঠাৎ করেই যেন হালকা হতে শুরু করে, আর এখন জমে থাকা সব মেঘগুলো যেন কোথাও উড়ে চলে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে অফিস যাওয়ার কথা ভাবতেই মনটা বিষাদে ভরে গেল অদিতির। পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, কিন্তু এই অফিসের জন্যই তার গোটা পুজোটা দূরে কোথাও ভেসে চলে গেল। কাল মিটিংয়ের পর অদিতি তার বসকে অনেক রিকোয়েস্ট করেছিল যাতে তাকেও পুজো পরিক্রমা কভার করার জন্য আরজেদের সঙ্গে পাঠানো হয়, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। শুধু অকারণে কিছু সময় আর শব্দ নষ্ট হয় অদিতির। আজ সকালে অফিসে ঢুকতেই আবার তার মনে ঘন মেঘের আনাগোনা শুরু হয়। কারো সঙ্গে বিশেষ কোনো কথাবার্তা না বলে সোজা সে তার ডেস্কে গিয়ে বসে। তারপর অতি কষ্টে নিজের মনকে শান্ত করে আজ সারাদিনের কাজগুলো চোখের সামনে মেলে ধরে। সারাদিন মনে নিম্নচাপ নিয়েই তার অফিস আওয়ার কেটে যায়। প্রয়োজনীয় কথা ছাড়া একটাও বাড়তি কথা সে আজ বলেনি। এমনিতেই অদিতি স্বভাব একটু গম্ভীর ধরনেরই, তাই তার যে কিছু হয়েছে বা তার যে মন খারাপ সেটা বাইরে থেকে দেখলে কেউ বুঝতে পারবে না। আজ অদিতি যখন অফিস থেকে বেরোয় তখন ঘড়ি বলছে 7টা বাজতে এখনও 10 মিনিট বাকি। কাল মহালয়া, তাই তার শোটা শিফট করে দুপুর 2:30 করা হয়েছে। ক্যাবে করে বাড়ি ফেরার পথে অদিতি দেখতে পায় দেশপ্রিয় পার্ক। একডালিয়া, মদিয়ালি, সুরুচি সঙ্গে এবং তাদের অন্তিম প্রস্তুতিতে মেতে উঠেছে। কলকাতায় শরতের বাতাসে এক অদ্ভুত গন্ধ আছে, যে গন্ধ এক নিমেষে সকলের দুঃখ মুছিয়ে মুখে হাসি ফোটাতে পারে, কারণ শরতের বাতাসে মিশে আছে মায়ের আগমনের গন্ধ, মায়ের স্নেহ, মমতা আর ভালোবাসার গন্ধ। আপনারা হয়তো এখন মনে মনে ভাবছেন যদি আমার কথাই সত্যি হয় তাহলে অদিতির মনে যে কালো মেঘের দুঃখ জমাট বেঁধেছে সেটা শরতের বাতাস ঠিক করতে পারছে না কেন? আগেও বলেছি, শরতের বাতাসে মা মিশে আছেন, আর মা কখনোই চাইবেন না তার সন্তানেরা দুঃখে থাকুক। অদিতির মনেও কালো মেঘ মুছে গিয়ে শরতের ঝলমলে আকাশ ফুটে শুধু একবার মাকে শহরে আসতে দিন। পুজো প্যান্ডেলগুলোর অন্তিম প্রস্তুতি, শহরে সেজে ওঠা দেখতে দেখতে কখন যে অদিতির ক্যাবটা তার বাড়ির সামনে এসে দাঁড়ায় সে বুঝতে পারে না। লোকেশনে পৌঁছে গেছি ম্যাডাম। ক্যাব ড্রাইভারের বলায় অদিতির চটক ভাঙে। তারপর সে মৃদু হেসে গাড়ি থেকে নেমে পড়ে। বাড়ির গেট খুলে ভেতরে ঢুকতে যাবে এমন সময় সে শুনতে পায় পেছন থেকে তার ক্যাব ড্রাইভারটি বলছে, এক্সকিউজ মি ম্যাডাম, একটু শুনবেন। অদিতি তার সামনে গিয়ে বলল, বলুন। আপনি অদিতি সরকার? আমি অদিতি সরকার। কি দরকার বলুন। আপনি কাল রাতে ভিন গ্রহের একটা সোশ্যাল সাইটে অ্যাকাউন্ট বানিয়ে তাতে লগ ইন করেছিলেন, তাই তো?
কাল রাতের কথাটা অদিতি প্রায় ভুলেই গিয়েছিল। হঠাৎ অচেনাই লোকের মুখে সেই সাইটটার কথা শুনে সে চমকে উঠল আর বলল, কিন্তু আপনি এত সব জানলেন কি করে? আমি কিছু জানতাম না ম্যাডাম। আমাকে শুধু আপনার কাছে একটা কথা পৌঁছে দেওয়ার জন্য এখানে পাঠানো হয়েছে। কি কথা? আপনাকে বলতে বলা হয়েছে ভিন গ্রহের প্রত্যেকে খুব ভালো এবং সৎ, তাই আপনি দয়া করে তাদের তৈরি সাইটটা নিয়ে হাসাহাসি করবেন না, আর সেটাকে ভাওতাবাজির আখ্যা দিয়ে সন্দেহের তালিকায় ফেলবেন না। মানে? দেখুন, আমার বেশি কিছু বলার আদেশ নেই। গুড নাইট ম্যাডাম, ভালো থাকবেন। বলে ড্রাইভারটি ক্যাব নিয়ে দ্রুত এগিয়ে যায় সামনের দিকে। অদিতি মন্ত্রমুগ্ধের মতো ক্যাবটির অন্ধকারে মিলিয়ে যাওয়া দেখতে থাকে। গতকাল শহরে মহালয়া ছিল, আজ প্রতিপদ। সকাল থেকে অদিতি আজ বাড়িতেই আছে। কাল রাত থেকে হঠাৎ জ্বর আসে ওর, তাই আছে অফিস ছুটি করেছে। সেদিন রাতের ঘটনাটা এখনো তাকে ভাবিয়ে চলেছে। কথাগুলো কাকতালীয় ভেবে উড়িয়েও দিতে পারছে না সে, কারণ সেদিন ক্যাব ড্রাইভারটি যা যা বলেছে প্রত্যেকটাই সত্যি কথা ছিল। কিন্তু সবথেকে বড় আশ্চর্যের বিষয় হলো, সেই দিনের পর সে ডার্ক ওয়েবে সেই সাইটটাকে আর খুঁজে পায়নি। সেদিন রাতে ঘরে ঢুকেই সর্বপ্রথম অদিতি ল্যাপটপটা নিয়ে বসে, তারপর সেই সাইটটাকে অনেক খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয়নি। যখন সে অনেক খোঁজার পর সাইটটা খুঁজে পায় না, তখন সে তার মোবাইলে ক্যাব বুকিং অ্যাপটা খোলে। কিন্তু অ্যাপটা খুলতেই মনে পড়ে সে আজ অ্যাপ দিয়ে ক্যাব বুক করেনি। অফিসের সামনেই একজন দাঁড়িয়ে ছিল গাড়ি নিয়ে, তাকে জিজ্ঞেস করতে সে অদিতিকে তার ঠিকানায় নিয়ে আসে। অদিতি এবার বুঝতে পারে ক্যাব ড্রাইভারটি কে ছিল সেটা আর জানা যাবে না। সেদিন রাতে খাওয়ার সময় অদিতি ভেবেছিল একবার পুলিশে জানাবে, কিন্তু তারপরেই সে ভাবে তার সঙ্গে এখনও কিন্তু খারাপ কিছুই ঘটেনি যে তার জন্য পুলিশের কাছে ছুটে যেতে হবে। সেদিন রাত থেকে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা ঘটনা তাকে ভাবিয়ে চলেছে। তাহলে তাকে কি কেউ ফলো করছে? কিন্তু তাকে ফলো করে কার কি লাভ? সে সাধারণ একজন আরজে ছাড়া আর কিছুই না। সকাল গড়িয়ে দুপুর 1টা বাজতে চলল। অদিতি এখনো বিছানা ছেড়ে ওঠেনি। গায়ে জ্বর নেই এখন আর, কিন্তু দুর্বল একটা ভাব রয়ে গেছে শরীরে। বিছানায় শুয়েই এক মনে কি যেন ভাবছিল সে। হঠাৎ তার ফোনের নোটিফিকেশন সাউন্ডে তার চটক ভাঙে। ফোনটা হাতে নিতেই সে দেখে কে যেন তাকে ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করেছে। আর যেখানে চাকরি করে সেই অফিসের আরজেরা ফেমাস হলেও সে কিন্তু এখনও খুব একটা ফেমাস হতে পারেনি, কারণ মাত্র কয়েক মাস হলো সবে সে চাকরিটা জয়েন করেছে। তাই তাকে হাতে গোনা কয়েকজন ছাড়া আর তেমন কেউ চেনে না। তমাল রায় বলে একজন তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করেছে। প্রোফাইল পিকচারে যার ছবি অদিতি দেখতে পারছে তাকে হিরোর মতো দেখতে না হলেও খুব একটা খারাপ দেখতে নয়। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগে অদিতি তার প্রোফাইলে একবার ঢোকে। ছেলেটার অ্যাবাউট চেক করার সময় অদিতি দেখে তাতে লেখা সে নাকি পেশায় বৈজ্ঞানিক। এটা ছাড়াও কোন কলেজে পড়াশোনা করেছে, কোন স্কুল থেকে পাস আউট, বাড়ি কোথায়, সব লেখা। কিন্তু অবাক করার বিষয় হলো স্কুল, কলেজ বা বাড়ির ঠিকানার এমন নাম। অদিতি এর আগে কোনোদিনও এইসব জায়গার নাম শোনেনি। বেশ কিছুক্ষণ প্রোফাইলটা ঘাটাঘাটি করার পর অদিতি ছেলেটাকে খারাপ বলে মনে হয়নি, কারণ তার প্রত্যেকটা পোস্টে, প্রত্যেকটা শেয়ারে ছেলেটার উচ্চ রুচির স্পষ্ট ছাপ ধরা পড়ে। ছেলেটা কুকুর খুব ভালোবাসে, বাংলা সিনেমা দেখতে পছন্দ করে, বাংলা গান ও বাংলা ব্যান্ডের গানও যে তার খুব কাছের সেটা তার শেয়ার দেখেই বোঝা যায়। এছাড়া ছেলেটা বৈজ্ঞানিক হলেও তার সাহিত্যের প্রতি, লেখালেখির প্রতি একটা ঝোঁক আছে। ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে অদিতি ফোনটা তার পাশে রেখে দেয়। এমন সময় তার বাবা এসে তাকে বলে, কিরে মা, তোর শরীর কেমন আছে এখন? কালকের থেকে বেটার বাবা। বেলা তো অনেক হলো, যা আবার ফ্রেশ হয়ে খেয়ে নে যা। যাচ্ছি। বলে অদিতি বিছানা ছেড়ে উঠে পড়ে। এরপর দেখতে দেখতে 2 ঘন্টা কেটে যায়। এর মাঝে সে ফ্রেশ হয়ে দুপুরের খাওয়া দাওয়া করে জ্বরের ওষুধ খেয়ে নিজের ঘর গুছিয়ে ছাদে একটু পায়চারি করে যখন সে আবার নিজের ঘরে ফেরে তখন বিকেল 4টে বাজে। দূরে কোনো পুজো প্যান্ডেল থেকে একটা হিন্দি গান ভেসে আসছে। অদিতি এবার তার ফোনটা হাতে তুলে নেয়। না, তাকে কেউ কোনো কল করেনি আপাতত। ফোনের নেটটা অন করতেই দেখে কিছুক্ষণ আগেই যে ছেলেটা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল সে অদিতিকে মেসেজ করেছে, শুধু হাই লেখা। অদিতি কিছুক্ষণ ভাবে যে রিপ্লাই দেবে কি দেবে না, তারপর সেও একটা হাই লিখে পাঠায়।
সঙ্গে সঙ্গে অদিতির পাঠানো হাই সিনও করে ফেলে ছেলেটা। তারপর সে বলে, এখন কেমন আছেন? জ্বর কমেছে? মেসেজটা পাওয়া মাত্রই অদিতির নিজের চোখকেই যেন বিশ্বাস হয় না। তার যে জ্বর হয়েছে সেটা সে আর তার মা বাবা ছাড়া আর কেউই জানে না, কিন্তু এই ছেলেটা জানলো কি করে সেটাই সে ভাবতে থাকে। আচ্ছা, আমার যে জ্বর হয়েছে সেটা আপনি জানলেন কি করে? সঙ্গে সঙ্গে উপাস থেকে উত্তর আসে, শুধু জ্বর কেন, আপনার যে পূজনীয় মন খারাপ সেটাও আমি জানি। মেসেজটা পাওয়া মাত্রই সে বুঝতে পারে এতদিন ধরে অনেক অবাক হলেও আজকের সামনে সেগুলো কিছুই ছিল না। কিন্তু কথা হচ্ছে ছেলেটা তার মনের খবর পেল কি করে। এবার অদিতি টাইপ করে, আপনি এত কিছু জানলেন কি করে? আপনি কি আমাকে ফলো করেছেন? তমাল এবার বলে, যদি ফলোই করার হতো তাহলে নিশ্চয়ই মেসেজ করতাম না। কিন্তু আপনি এত কিছু জানলেন কি করে? উপাস থেকে উত্তর আসে, আমাদের এখানে আমরা অনেক আগে থেকেই সব কিছু জেনে থাকি। আপনাদের ওখানে মানে? ঠিক বুঝলাম না। আপনার কতটা বিশ্বাস হবে জানি না, তাও বলছি। আপনি গত পরশুদিন আমাদের ভিন গ্রহের একটি সোশ্যাল মিডিয়া সাইটে অ্যাকাউন্ট খোলেন। আমি আপনাকে ওখান থেকেই চিনেছি, কিন্তু ওখানে আপনাকে মেসেজ করাতে যখন কোনো উত্তর দিলেন না, তখন বাধ্য হয়ে আপনাকে এখানে ফেসবুকে মেসেজ করি। আসলে আমি আপনাদের পৃথিবীর মানুষ নই, আমি এক অন্য গ্রহের মানুষ। অদিতি খুব ভালো করেই বুঝতে পারে যে সে এতটাই অবাক হয়েছে যে তার সব কথা মাথার উপর দিয়ে যাচ্ছে। সে কি বলবে কোনো শব্দ খুঁজে পায় না। তাও সে বলে, আচ্ছা, আপনার লোকেশন কি প্যারালাল ইউনিভার্সে? ওপাশ থেকে 3টে হাসির ইমোজি সেন্ড করে তমাল বলে, প্যারালাল ইউনিভার্স বলে কিছু হয় বলে আমি জানি না, তবে আমি আপনাদের পৃথিবীর মানুষ নই, আমি অন্য গ্রহের মানুষ। আচ্ছা, আপনার সব কথা আমি মেনে নিলাম। আপনি আমাকে ওই সাইটটাতে দেখার পর এখানে কেন মেসেজ করলেন? আপনার সঙ্গে যে যোগাযোগ করতেই হতো, বইতে এরমই বিধান দেওয়া আছে। আপনি কোন বইয়ের কথা বলছেন? আপনার সঙ্গে পরে কথা হবে অদিতি, কাজে বসতে হবে আমাকে এখন। প্রফেসররা আসবেন কিছুক্ষণের মধ্যেই, আমার প্রজেক্টের ব্রিফটা বলতে হবে তাদের। আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞেস করতে পারি? আমি জানি আপনি কি জিজ্ঞেস করবেন, কিসের প্রজেক্ট, তাই তো? হ্যাঁ, এটাই জিজ্ঞেস করার ছিল। আমি একজন সায়েন্টিস্ট বাই প্রফেশন, তাই একটা জিনিস নিয়ে বেশ কিছুদিন ধরে আমি রিসার্চ করছি, সেটারই ব্রিফ। অদিতি ধৈর্য হারার মতো বলে, সবই বুঝলাম, কিন্তু আপনি কি নিয়ে রিসার্চ করছেন সেটা জানতে চাই। ওপাশ থেকে তমালের উত্তর আসে, আমি ভালোবাসা মাপার যন্ত্র বানাতে চাই, আর রিসার্চটা সেটা নিয়েই। অদিতির ফোনে মেসেজের নোটিফিকেশন ঢোকে। ফোনটা হাতে নিতেই তার মুখে হাসি ফুটে ওঠে তমালের মেসেজ এসেছে দেখে। তাতে লেখা, কি ম্যাডাম, বিজি? অদিতি উত্তর দেয়, অনেকটাই। ওপাশ থেকে আবার প্রশ্ন ভেসে আসে, তুমি কখন ফ্রি হবে? রাত 10টার আগে তো মনে হচ্ছে হবে না। ঠিক আছে, তাহলে ফ্রি হয়ে একটা মেসেজ করো। ঠিক আছে। বলে অদিতি ফোনটা রেখে দেয়। সে চাইলেই এখন কথা বলতে পারতো, সে খুব ভালো করেই জানে তার সঙ্গে সে যতক্ষণই কথা বলুক না কেন সময় 10 মিনিটের বেশি এগোবেই না। প্রথম দিন যখন অদিতি তমালের সঙ্গে কথা বলা শুরু করে তখন ঘড়িতে বিকেল 4টে বেজেছিল। অদিতি স্পষ্ট মনে আছে সে প্রায় ঘন্টা দেড়েক তার সঙ্গে মেসেজে কথা বলে, কিন্তু ফোন রাখার পর দেখে তখন ঘড়িতে সবে 4:10 বাজে। এরপরের দিনেও সেই একই জিনিস ঘটেছিল এবং গতকাল রাতেও কথা বলার সময় ঘড়ির কাঁটা 10 মিনিটে গিয়েই আটকে যায়। এমন অদ্ভুত ঘটনার ব্যাখ্যা অদিতির কাছে তো ছিলই না, বরং তমালও এই সম্বন্ধে কিছুই বলতে পারেনি। এতক্ষণে আপনারা হয়তো বুঝেই গেছেন তাদের একে অপরকে আপনি সম্বোধন পাল্টে তুমিতে পরিণত হয়েছে। যাই হোক, অদিতি এখন কাজে ব্যস্ত, সে তার কাজ করুক, আমি বরং আপনাদের গতকাল রাতের কিছু কথোপকথন বলি। ঘড়ির কাঁটায় তখন রাত 1টা বাজে। অদিতি তমালকে জিজ্ঞেস করে,
এত কিছু থাকতে তুমি হঠাৎ ভালোবাসা মাপার যন্ত্র নিয়ে কেন পড়ে আছো? কারণ সবাই এটা ছেড়ে অন্য সব কিছু নিয়ে পড়ে আছে তাই। আচ্ছা, তো তোমার সেই বইতে লেখা ছিল তুমি ভালোবাসা মাপার যন্ত্র নিয়ে রিসার্চ করবে? বইতে এটা লেখা ছিল না, তবে লেখা ছিল এমন কিছু একটা নিয়ে রিসার্চ করতে যেটা আগে কেউ ভেবেও দেখেনি। জানো তামাল, যত তোমার গ্রহের কথা শুনছি ততই যেন আমি অবাক হচ্ছি। কি সুন্দর, মাতৃগর্ভে থাকাকালীন অদৃশ্য কেউ একজন এমন একটা বই লিখছে সবার জন্য, যাতে আমাদের জন্মের পর আগামী 60 বছরের সংক্ষিপ্ত সবই বিবরণ দেওয়া থাকবে। আমরা কাদের সঙ্গে মিশবো, আমাদের কাদের সঙ্গে দেখা হবে, কি কথা হবে, আমরা জীবনে কি করব, কোথায় যাব, সব 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 কিছু। কি দারুণ, ভাবতেই আমার কেমন একটা লাগছে। তমাল কোনো কথা না বলে ওপাশ থেকে বেশ কয়েকটা স্মাইলি ইমোজি সেন্ড করে। এবার অদিতি বলে, আচ্ছা তমাল, আমার না একটা প্রশ্ন আছে। বলে ফেলো। বলছি, ওই বইতে ভবিষ্যতে কি হবে না হবে সবই তো প্রায় লেখা আছে, মানে তোমাদের ওখানে তোমরা সবটাই আগে থেকে জানো। তাহলে মনে করো ওই বইতে উল্লেখ করা কোনো একটা জিনিস তোমার ভালো লাগছে না, তাহলে তো তোমরা সেটা চেঞ্জ করতে পারবে, তাই না? এখানেই তো মজা ম্যাডাম। জানো, আমাদের এখানে প্রত্যেকটা স্কুলে ক্লাস 1 থেকে 12 অবধি একটা ক্লাস করানো হতো শুধু এই বইটা নিয়ে বোঝার জন্য। আর ক্লাস শেষে প্রত্যেকবার শিক্ষকরা একটা কথাই বলতেন, যে জীবনে যাই করি না কেন ভুলেও যেন বইতে যেটা লেখা আছে সেটা চেঞ্জ করার চেষ্টা না করি। কেন তোমার চেঞ্জ করলে কি এমন হবে? সেটা না আমি বলতে পারবো না অদিতি, শুধু এটা বলতে পারি যে যারা চাক্ষুষ দেখেছে তারা জানে, তারা বোঝে যে চেঞ্জটা করলে কি কি হতে পারে। অফিসের কাজ শেষ করে বাড়ি ফিরতে অদিতির প্রায় রাত 10:30 বেজে গেল। পুজোর কয়েকদিন যাতায়াত করার জন্য অফিস থেকে তাকে একটা গাড়ি দেওয়া হয়েছে। আজ চতুর্থী, হিসেব মতো পুজো শুরু হতে এখনো একটা দিন বাকি, কিন্তু কলকাতার রাস্তাঘাট দেখে মনে হচ্ছে না, রাত যত বাড়ছে জনসমুদ্র যেন ততই বেড়ে চলেছে। লোকজনের কোলাহল, আনন্দ, হাসি, বন্ধুদের খুনসুটি, প্রেমিক প্রেমিকার ভালোবাসা, মান অভিমান, এইসবই দেখতে দেখতে বাড়ি ফিরছিল অদিতি। বাড়ি ফিরে কিছুক্ষণ একা চুপচাপ বসে থাকে সে। কাল সকালে আবার তাড়াতাড়ি অফিস যেতে হবে, এতগুলো শো একা নিজের হাতে ম্যানেজ করতে হবে। এইসব কথা ভাবতেই সারা শরীর জুড়ে তার বিরক্তি খেলে বেড়ায়। এরপর ফোনটা হাতে তুলতেই দেখে তমাল তাকে অনেকবার মেসেজ করেছে। মেসেজগুলো সিন করার পর অদিতি লেখে, বলো কি বলবে। কি হয়েছে, মুড অফ কেন? আমার জায়গায় থাকলে বুঝতে পারতে। তোমার জায়গায় নেই বলেই তো জিজ্ঞেস করলাম, বলো কি হয়েছে। কিছু হয়নি, আজ কথা বলতে ভালো লাগছে না, কাল কথা হবে। সামনেই তো পুজো, তাও কেন এত মন খারাপ দিদি? বুঝতেই পারছেন তমালের কাছে অদিতির নামটা বদলে দিতি হয়ে গেছে। ভালো করে লক্ষ্য করলে দেখবেন যেই সকল মানুষগুলোর সঙ্গে আমরা আমাদের মনের টান অনুভব করি, তাদের মনের মানুষ হয়ে উঠতে, তাদের কাছাকাছি আসতে আমাদের বছরের পর বছর সময় লেগে যায়। বা এমনও হয় যে একটা সময়ের পর তাদের সঙ্গে কোনো সম্পর্কই থাকে না। কিন্তু অপরদিকে বিপরীতধর্মী দুটো মানুষ খুব সহজেই একে অপরের কাছে আসতে পারে, খুব সহজেই মনে জায়গা করে নিতে পারে, তারা কাছে আসে। এইভাবে এত অমিলের মধ্যেও যদি কোনো মিল পাওয়া যায়, এত মান অভিমানের মাঝেও যদি ভালোবাসা যায়, চারিদিকে ছেড়ে যাওয়ার যুগে যদি সারা জীবন একসঙ্গে থাকা যায়, এক্ষেত্রে অদিতি আর তমালের সঙ্গে কি ঘটেছে তা আমার জানা নেই, কিন্তু এইটুকু বলতে পারি তারা এই কয়েক মাসে অনেক কাছাকাছি এসেছে। হ্যাঁ, আপনারা ঠিকই দেখছেন, আমি কয়েক মাসই বলছে। এই কথাটা এই কারণেই বলা, তারা যখনই কথা বলে তখনই কোনো এক অদৃশ্য মন্ত্রে সময় থমকে যায়। আর তারা এই কয়েকদিনে যা কথা বলেছে, সময় যদি থমকে না যেত তাহলে কয়েক মাস পার হয়ে যেত। এবার তমালের কথা শুনে অদিতি বলে, সামান্য বললেই আর সামান্য হয়ে যায় না তমাল। তুমি জানো না এবারের পুজো নিয়ে কত আশা ছিল আমার, কত প্ল্যানিং করে রেখেছিলাম। চাকরি পাওয়ার পর এটা আমার প্রথম পুজো। অদিতি, তুমি এবারের পুজোটা এনজয় করতে পারছো না বলে তোমার মন খারাপ,
তাহলে তুমি একবার আমার কথাটা ভাবো তো। আমাদের এখানে 25 বছর পর পর দুর্গাপুজো হয়। শেষ কবে পুজো দেখেছিলাম মনে নেই। 25 বছর পর মানে? 25 বছর মানে 25 বছর। আর আমাদের এখানে এটাই নিয়ম। এরকম অদ্ভুত নিয়মের কথা তো আমি জীবনেও শুনিনি। তোমার কাছে অদ্ভুত লাগাটাই স্বাভাবিক। আমাদের দুজনের প্ল্যানেটটাই তো আলাদা, তাই নিয়ম কানুনগুলো একটু আলাদা হবে, তাই না? আমাদের গ্রহ আলাদা হলেও, তাদের মাঝে অনেক দূরত্ব থাকলেও আমাদের ভাষাটা কিন্তু সেই সকল দূরত্ব কমাতে কিছুটা হলেও সক্ষম হয়েছে। আচ্ছা, আমাদের প্ল্যানেটের সঙ্গে তোমার পৃথিবীর ভাষাটা মিলতে পারে, এটা ভাবতে পারোনি না? সত্যি বলতে একদমই না। নিজের পৃথিবীর বাইরে এরম অনেক পৃথিবী আছে, সেখানে অনেক কিছুই ঘটতে পারে ম্যাডাম। এইসব বাদ দাও, তোমার প্রজেক্ট কত দূর এগোলো? হ্যাঁ, প্রজেক্টের কথা বললে বলে মনে পড়লো, তোমার মন খারাপের খোঁজ নিতে গিয়ে আসল কথাটাই বলতে ভুলে গেছিলাম। কি কথা? বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হয় অদিতিকে উত্তরের জন্য। মনে হচ্ছে তমাল বড়সড় কিছু একটা টাইপ করছে। কিছুক্ষণ পর তমাল লিখে পাঠায়, 5 দিন পর 6 দিনের দিন আমাদের এখান থেকে প্রায় 200 জনের উপর বৈজ্ঞানিক পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে তাদের রিসার্চের জন্য। আর আমাদের 7 জনের একটা টিমকে পাঠানো হচ্ছে তোমার ভারতবর্ষের কলকাতায়। যত দূর জানি সেদিন তোমাদের এখানে দশমী। শোনো, আমি সেদিন সব কাজ সেরে দুপুর 3টের সময় হাওড়া আসবো। বিকেল 6:30টায় সেদিন আমার ফেরার ট্রেন আছে 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমার হাতে ঘন্টা 3 মতো সময় থাকবে। আমার সঙ্গে সেদিন কয়েকটা ঘন্টা কাটাবে অদিতি। মেসেজটা পাওয়ার পর কিছুক্ষণ যেন নিজের চোখে বিশ্বাস করতে পারে না অদিতি। সে কম্পিত হাতে টাইপ করে, তুমি তুমি সত্যি কলকাতা আসছো? পুজোর সময় কেউ কষ্টে থাকুক সেটা হয়তো মা চাইছেন না, তাই মা চলে যাওয়ার দিনই আমাকে যেতে বলেছেন তোমার মুখে হাসি ফোটানোর জন্য। তুমি শুধু তোমার অফিসটা ম্যানেজ করে নিও। আজ নবমী। এই নবমী দিনটা আসলেই কেমন একটা বিষাদের সুর চারিদিকে মিশে থাকে। গোটা শহরের বুকে ধীরে ধীরে বিষাদ গ্রাস করলেও অদিতির মনে বিষাদের ছিটে ফোটাও নেই, কারণ কাল দশমী। কাল অবশেষে বহু প্রতীক্ষিত দিনের অবসান করতে চলেছে। সেই দিনের পর অদিতি আর তমালের সঙ্গে এখন প্রায় রোজ দুবেলাই কথা হয়। এই কয়েকদিনে তারা এই কয়েক মাসে তারা আরো কাছে এসেছে, আরো একে অপরকে জেনেছে, চিনেছে, বুঝেছে। আজ অফিসে এসে বসকে কাল ছুটির কথা বলতে এসে রাজি হয়ে যায়। এতদিন পর হঠাৎ করেই সবকিছু যেন অদিতির মনের মতো হতে শুরু করেছে। অনেকগুলো দিন পর তার মুখে একটু হলেও হাসি ফিরে আসে। সে আবার কাজে মনোযোগ ফিরে পায়। আজ আর বেশি কথা হয় না তমালের সঙ্গে। তমাল আগে থেকেই অদিতিকে বলেছিল আজ সে একটু বিজি থাকবে তার প্রজেক্ট নিয়ে। আর এমনিতেও কাল দেখা হচ্ছে, তাই অদিতিও আর বেশি কিছু বলেনি ওকে। আজ অফিস থেকে তাড়াতাড়ি বেরোলেও বাড়ি ফিরতে কিন্তু সেই দেরি হয়, কারণ আজ জনসমুদ্রের স্রোত একটু বেশিই ছিল। বাড়ি ঢুকতেই মা বলে, এই তোর একটা পার্সেল এসেছে, দেখ গিয়ে আমার ঘরে রাখা আছে, নিয়ে নিস। অদিতি মনে মনে ভাবে সে যা অর্ডার করেছিল তা তো সব ক্যান্সেল করে দিয়েছে, তাহলে কি পার্সেল আসতে পারে? অদিতি ফ্রেশ হয়ে তাড়াতাড়ি মায়ের ঘরে গিয়ে পার্সেলটা নিয়ে নিজের ঘরে আসে। তারপর পার্সেল খুলতেই দেখে একটা শাড়ি। হ্যাঁ, এই শাড়িটা সে নিজেই অর্ডার দিয়েছিল, কিন্তু সব অর্ডারগুলো ক্যান্সেল করলেও এটা কোনোভাবে হয়তো সে ক্যান্সেল করতে ভুলে গেছে। সে যখন শাড়িটা অর্ডার দিয়েছিল দশমীর কথা মাথায় রেখেই অর্ডার করেছিল। বলেছিলাম না, মা কখনোই তার সন্তানের দুঃখ দেখতে পারেন না। পুজো শুরু হওয়ার আগে আবহাওয়া দপ্তর বলেছিল এবারের পুজো নাকি বৃষ্টিতে ভেসে যাবে। এই পুজোর জন্য সারা বছর প্রত্যেকে অপেক্ষা করে থাকে, কারণ এই সময় ইনকাম একটু বেশি হয় বলে। আর মা কখনোই চাইবেন না তার সন্তানেরা অনাহারে জীবন কাটুক। এবার বৃষ্টি তো দূরের কথা, একবারের জন্য কোনো হাওয়াও ছাড়েনি। এই সব কথা সাইডে রেখে যদি আমরা অদিতির কথা ভাবি তাহলে বুঝতে পারবো সে তার সব অর্ডার ক্যান্সেল করলেও এই অর্ডারটা কিন্তু ক্যান্সেল করতে ভুলে যায়। আর পুজো এখনো শেষ হতে বেশ কিছু ঘন্টা বাকি, আর এর মধ্যেই অদিতির মন যেটা চাইছিল সেটাই তার সঙ্গে ঘটছে। এরপর অদিতি তমালকে একটা মেসেজ সেন্ড করে, হাই, কি করছো? 15 মিনিট পর উত্তর আসে, এই তো খেয়ে আসলাম।
এবার তোমাদের পৃথিবীর উদ্দেশ্যে রওনা হব। তমাল, তুমি সত্যি কাল আসছো? কেন, তোমার বিশ্বাস হচ্ছে না? কি জানো তো, এর আগে যতবার কাউকে বিশ্বাস করেছি ততবারই তারা বিশ্বাস নামক বস্তুটাকে তাসের ঘরের মতো ভেঙে দিয়েছে। তাই তুমি আসবে বলে যতটা না আনন্দ হচ্ছে তার থেকে বেশি আমার ভয় হচ্ছে, এই ভেবে যে যদি তুমি সবার মতো করো। আমি তো আর সবার মতো নই। আমি তুমি কি বলো? থামলে কেন? কালকের জন্য কিছু কথা বাঁচিয়ে রাখতে হবে তো। সবই যদি মেসেজে বলে দিই তাহলে কাল এসে কি লাভ? অদিতি 3টে হাসির ইমোজি পাঠিয়ে বলে, সেটাও ঠিক কথা। আমরা মেসেজে এত কথা বলি, সামনাসামনি কি আদৌ এত কথা বলতে পারবো? তুমি না বললেও আমাকে যে বলতে হবে অদিতি। আমার তোমাকে বলার আছে কিছু। আমারও তোমাকে অনেক কিছু বলার আছে। আচ্ছা, এবার আমাকে অফ হতে হবে। আচ্ছা ঠিক আছে, গুড নাইট। আর হ্যাঁ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করার আছে। এত ভিড়ের মাঝে আমি তোমাকে ঠিক চিনতে পারবো তো? এটাই জিজ্ঞেস করতে তো? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কি করে? মেয়েরা এমন অনেক কিছুই আগে থেকে জেনে যায়, আগে থেকে বুঝে যায়। তার জন্য কোনো ভবিষ্যৎবাণীর বইয়ের দরকার পড়ে না। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি আমায় চিনতে পারবে তো কাল? না চিনলে আর কি, তুমি 6:30 ট্রেন ধরে চলে যেও। মজা করছো বলো? বেশ করেছি। এই কিছুক্ষণ আগে বললে তোমাকে বেরোতে হবে, ফোনটা রেখে এবার যাও তাড়াতাড়ি। তমাল টাটা বলে অফ হয়ে যায়। এরপর অদিতিও ফোনটা তার পাশে রেখে শুয়ে পড়ে। সকালে ঘুম ভাঙতেই অদিতি বুঝতে পারে গোটা শহর জুড়ে এক বিষাদের সুর ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই বিষাদ আজ অদিতিকে কোনোভাবেই স্পর্শ করতে পারেনি। ফোনটা হাতে নিয়ে দেখতেই সে দেখে তমাল কখন যেন তাকে মেসেজ করে লিখেছে, ম্যাডাম, দয়া করে দেরি করবেন না। এই অচেনা শহরে একা একা দাঁড়িয়ে থাকতে খুব বোর লাগবে। মেসেজটা দেখে অদিতির হাসি পেয়ে যায়। সে কোনো উত্তর না দিয়ে ফোনটা রেখে উঠে পড়ে। আজ যেন ঘড়ির কাঁটা একটু দ্রুতই ছুটছে। এই কিছুক্ষণ আগে 10টা বেজেছিল, আর এখন দেখতে দেখতে 12টা বেজে যায়। তাকে যে করেই হোক আজ 1:30 থেকে 2টোর মধ্যে বাড়ি থেকে বেরোতেই হবে। আজ দশমী, রাস্তাতে এমনিতেও ভিড় থাকবে। তার মধ্যে ওর বাড়ি থেকে হাওড়া স্টেশনের দূরত্ব বেশ অনেকটাই। স্নান করে আসার পর অদিতি গতকালের সেই শাড়িটা পরে। এমনিতেই অদিতিকে শাড়িতে সুন্দর লাগে, কিন্তু আজ যেন তাকে একটু বেশি সুন্দর লাগছিল। বাড়ি থেকে বেরোনোর আগে মা তাকে বলল, শোন, পুলিশ যদি কিছু জিজ্ঞাসাবাদ করতে আসে, আমি কিন্তু বাবা বলেই দেব আমি তোকে চিনি না। মানে? না মানে, এই যে হালকা কাজ করা নতুন শাড়ি, কপালে ছোট টিপ, খোলা চুলে বের হচ্ছিস আজ, আমি কিন্তু সব বুঝতে পারছি। ধুর, কি যে বলো না মা তুমি। কেন রে, ভুল কিছু বললাম নাকি? মা তুমি চুপ করো তো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যা, কেমন? তুমি চিন্তা করো না। এই বলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। অনেকক্ষণ আগেই সে ক্যাব বুক করে রেখেছিল। বাড়ির বাইরে আসতেই দেখে তার ক্যাবও হাজির। চারিদিকের পুজো প্যান্ডেলগুলো থেকে বিভিন্ন গান ভেসে আসছে, আর মাত্র কয়েক ঘন্টা বাকি। তারপরেই উজ্জ্বল হয়ে আসা আলোগুলো আবার নিভতে শুরু করবে। আজকের পরেই আবার শহরটা রংহীন হয়ে পড়বে। সকল আনন্দগুলো এক লাফে পরিণত হবে বিষাদে। এসব ভাবতে ভাবতেই সে 2:30-এর মধ্যেই হাওড়া স্টেশনে এসে পৌঁছয়। গাড়ি থেকে নামার আগেই সে তমালকে মেসেজ করে বলে দেয় সে পৌঁছে গেছে, কিন্তু এখন তমালকে অফলাইন দেখাচ্ছে। অদিতি 6 নম্বর স্টেশনের কাছে এসে ঘোরাঘুরি করে। এমনিতেই হাওড়ার ভিড় একটু বেশি থাকে, তার মধ্যে আজ পুজোর শেষ দিন, তাই কেমন কি ভিড় হতে পারে সেটা আর আলাদা করে বলতে হবে না। অদিতি নিজের মতো করে হাঁটছে আর ভাবছে সত্যি তমাল আসবে তো। এর মাঝে সে একবার ঘড়ি দেখল, 3টে বেজে গেছে, কিন্তু তার এখনো কোনো দেখা সে পেল না। এর মধ্যেই হঠাৎ করে অদিতির কাঁধে কেউ হাত রেখে বলে, এক্সট্রিমলি সরি, আসলে তো ভিড়ের মধ্যে তোমায় খুঁজে পাচ্ছিলাম না, তাই দেরি হয়ে গেল। কথাটা শোনা মাত্রই অদিতি ঘুরে তাকায়। তারপর দেখে তার সামনে দাঁড়িয়ে রয়েছে তমাল, যার সঙ্গে কোনো কারণ ছাড়াই একদিন হঠাৎ ফেসবুকে পরিচয় হয়েছিল, আর আজ তারা ফেসবুকের বেড়াজাল টপকে একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে।
অদিতিকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তমাল বলে, এভাবেই কি আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবে না কিছু বলবে? অদিতি এবার চোখ নামিয়ে লজ্জিত কণ্ঠে বলে, সরি, আসলে তার কথা শেষ হওয়ার আগেই তমাল বলে ওঠে, আসলে কি জানো তো, আমি যে এখনো বেঁচে আছি এটাই অনেক ভাগ্যের ব্যাপার। কেন, কি হয়েছে? পুজোর সময়ে কাজল চোখে শাড়ি পরা কোনো এক সুন্দরী মহিলা যদি আমার দিকে এমনভাবে তাকিয়ে থাকে, তাহলে কি আর স্বাভাবিক থাকা যায়? এবার তুমিও শুরু করে দাও। আর কি কি বলার বাকি আছে শুনি। তোমাদের ছেলেদের এই ব্যাপারটা না আমি বুঝতে পারি না। ওয়েস্টার্ন পোশাক পরা মেয়েরা যেই না একটু ট্র্যাডিশনাল কিছু পরে, অমনি তোমাদের বাড়াবাড়ি শুরু হয়ে যায়। বাড়াবাড়ি আমরা তাদের নিয়েই করতে পারি যারা আমাদের সেই অধিকারটা দিয়ে রেখেছে। আচ্ছা, বুঝেছি। কোথায় যাবে বলো? আচ্ছা, আমি শুনেছি তোমাদের কলকাতার ঘাটগুলো নাকি খুব সুন্দর হয়। চলো না কোনো একটা ঘাটের কাছে। জানো তমাল, আমার মা কি বলে? কি? মা বলে আমাদের মাঝে মাঝে গঙ্গার কাছে গিয়ে দাঁড়ানো উচিত। সামনে অক্লান্তভাবে বয়ে যাওয়া ওই জলরাশি আমাদের মনে করিয়ে দেবে আমরা কতটা ক্ষুদ্র, কতটা গুরুত্বহীন। আমাদের ইগো, স্পর্ধা, কষ্ট সবকিছু নিমেষে ভীষণ ছোট হয়ে যাবে। আর আবেগ, মায়া, ভালোবাসা, এগুলোর কি হবে? অদিতি হাঁটতে হাঁটতে এগোতে বলে, এই অক্লান্তভাবে বয়ে যাওয়া জলরাশির সামনে এদের কি পরিণতি হবে আমার জানা নেই। তবে আমার যেটা মনে হয়, মানুষের শুধু মানুষ কেন, যে কোনো কিছুর ভালোবাসা, মায়া এবং আবেগের সামনে হয়তো একটা গোটা জলরাশি ছোট পড়ে যাবে। তমাল ও অদিতি হাঁটতে থাকে কোনো নাম না জানা এক ঘাটের উদ্দেশ্যে। আস্তে আস্তে সূর্যের তাপ কমতে শুরু করে। আশেপাশে ভিড়ে মিশে থাকা মানুষজনের মুখের একসঙ্গে ক্লান্তি ও বিষাদের রেখা ফুটে ওঠে। কলকাতা শহরের ব্যস্ত অলিগলি পেরিয়ে ওরা এসে উপস্থিত হয় এক নাম না জানা ঘাটের সামনে। ঘড়ির কাঁটা বলছে সময় এখন বিকেল 4টে বাজে, মানে হাতে আর মাত্র 2 ঘন্টার মতো বাকি। ঘাট ও তার আশেপাশের অন্তিম প্রস্তুতি শেষ। এবার পুরো দমে তৈরি বিসর্জনের জন্য। বিসর্জন যেখানে হবে তার পাশে কিছু বাঁধানো জায়গা রয়েছে, সেখানে তারা এসে বসে। তাদের দেখে একজন চাওয়ালা এগিয়ে আসে। এই কদিন পুজোর ক্লান্তি ও আজ সকাল থেকে রোদের তাপের তামাটে ভাব তার মুখে স্পষ্ট। তিনি এগিয়ে আসতেই তমাল 2টো লেবু চা নিয়ে নেয়। তারপর একটা অদিতির দিকে বাড়িয়ে নিজে একটাতে চুমুক দিয়ে অদিতির উদ্দেশ্যে জিজ্ঞেস করে, বলো কি বলবে? অদিতি চায় চুমুক দিয়ে বলে, তুমি আগে বলো, তারপর আমি বলছি। অ্যাকচুয়ালি তোমার কাছে কিছু কনফেস করার আছে আমার। কি শুনি? তমাল কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বলে, আমি সায়েন্টিস্ট কিছু না। অদিতি ঠিক একই রকম শান্তভাবে বলে, তাহলে কি তুমি উগ্রপন্থী? কোন পন্থী জানি না, তবে উগ্র নই। অদিতি ঠিক আগের মতোই শান্তভাবে তমালকে বলে, আর ভালোবাসা মাপার যন্ত্র, সেটাও কি মিথ্যে? না, সেটা মিথ্যা নয়। তাহলে কোনটা সত্যি, কোনটা মিথ্যে? আমি তাহলে কোনটা বিশ্বাস করব তোমার? জানি তুমি হয়তো আমাকে খারাপ ভাবছো, কিন্তু বিশ্বাস করো, মিথ্যে বললেই কেউ খারাপ হয়ে যায় না। সে খারাপ না ভালো, তার আগে তার থেকে সেই মিথ্যে বলার কারণটা জানতে হয়। তুমি বলো, আমি শুনছি সব। আমাদের গ্রহতে সব কিছু আছে, শান্তি আছে, টাকা পয়সা আছে, শিক্ষা আছে, কিন্তু আমাদের ওখানে 2টো জিনিসের বড্ড অভাব। প্রথম হলো জল। আমাদের সঞ্চিত জলের ভাণ্ডার আস্তে আস্তে ফুরিয়ে আসছে। এখন আমাদের ওখানে জলের দাম সব থেকে বেশি। আর দ্বিতীয় জিনিসটা হলো ভালোবাসা। আমাদের ওখানে নারী পুরুষের শারীরিক চাহিদা থাকলেও তাদের মধ্যে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই। শুধু নারী পুরুষ কেন, কারোর সঙ্গে কারোর কোনো ভালোবাসার সম্পর্ক নেই। তারপর আমি আমাদের ওখানে এমন একটা সংস্থার সঙ্গে কাজ করি যারা কিনা আমাদের এই মহাকাশের বিভিন্ন গ্রহ, বিশেষ করে পৃথিবী থেকে ইলিগালি জল কালেক্ট করে। আর আমি সেই জন্যই এখানে এসেছি, কিন্তু এখন মনে হচ্ছে এসে ভুল করেছি। তুমি চাপ নিও না, আমি তোমাকে পুলিশে দেব না।
তোমাদের পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না। আর আমার এখানে এসে ভুল হয়েছে, কারণ আমার দুনিয়াতে না ভালোবাসার কোনো অস্তিত্ব নেই। আর আমি এখন তোমাদের দুনিয়াতে সে ভালোবাসার জালেই জড়িয়ে পড়েছি। আর এই একই ভালোবাসা আমি এখন অন্য একজনের চোখে দেখতে পাচ্ছি। তুমি বলো, আমার এখানে আসাটা সত্যি ভুল হয়েছে না? আমি কি করে জানবো? ভালোবাসা মাপার যন্ত্র কেন এতদিন সায়েন্টিস্টরা আবিষ্কার করতে পারেনি জানো? কারণ আবিষ্কার হওয়া জিনিস বারবার আবিষ্কার করা যায় না। মানেটা খুবই সহজ। ভালোবাসা মাপার একমাত্র যন্ত্র হলো আমাদের চোখ। আর এই চোখই সব বলে দেয় আমাদের কার জন্য কতটা ভালোবাসা জমা হয়েছে এই বুকে। তুমি যখন প্রথম তাকালে আমার দিকে, আমি তখনই বুঝেছি যে বিজ্ঞানীরা কেন বারবার ব্যর্থ হচ্ছে এই যন্ত্রটা আবিষ্কার করতে। তমালের কথা শেষ হয় না, তার আগে অদিতি বলে ওঠে, এত কারণ আমি জানি না, এত বিজ্ঞান আমি বুঝি না। আমি শুধু এইটুকু জানি আমাদের কলকাতার লোকেরা খুব স্বার্থপর হয়। আমি তোমাকে এই ঘাটে নিয়ে এসেছি একটাই কারণে। আমি না চাইলে তুমি কখনো এখান থেকে রাস্তা চিনে কিংবা কাউকে জিজ্ঞেস করে শিয়ালদা স্টেশনে তোমার সময় মতো পৌঁছতে পারবে না। তমাল প্রায় চিৎকার করে বলে ওঠে, মানে? অদিতি শান্তভাবে বলে, মানেটা খুবই সহজ। আমরা স্বার্থপর বলেই হয়তো মাঝে মাঝে বিনা স্বার্থে অন্য কাউকে ভালোবেসে ফেলি, যেমনটা আমার সঙ্গে হয়েছে। কোনো কারণ ছাড়াই তোমার প্রতি আমার ভালো লাগা ভালোবাসায় পরিণত হয়েছে। আর তাই আমি তোমাকে কিছুতেই আমার কাছ থেকে যেতে দেব না। এমনটা কেউ করে? প্লিজ আমাকে নিয়ে চলো সময় মতো। যে দুনিয়াতে ভালোবাসা নেই, যে দুনিয়াতে শারীরিক চাহিদা মানসিক চাহিদার থেকে বেশি, সেই দুনিয়ায় গিয়ে কি করবে শুনি? তমাল যেন কিছু বলতে গিয়েও বলতে পারে না। কোনো এক মন্ত্র বলে চুপ করে থাকে। সামনে গঙ্গা বয়ে চলেছে, তার থেকে ভেসে আসছে শরতের শীতল হাওয়া। দূরে কোথাও ধীরে ধীরে ঢাকের আওয়াজ তীব্র হচ্ছে। সূর্য তার তেজ কমিয়ে সারা আকাশ জুড়ে কমলা রঙের আভা ছড়িয়ে দিচ্ছে। চারিদিক থেকে ভেসে আসছে নানা অজানা পাখির কিচিরমিচির শব্দ। কিছুক্ষণ নীরব থাকার পরে তমাল বলে, দিদি, আমি বিজ্ঞানী না হলেও আমার বাবা ছিলেন একজন বিজ্ঞানী। একদিন আমাদের দেশের প্রধান আমার বাবাকে ডেকে পাঠান। তিনি বাবাকে বলেন যে আপনি এমন কিছু আবিষ্কার করুন যাতে কেন ভালোবাসা নেই, আর ভালোবাসা থাকলে কার মধ্যে কতটা আছে সেটা পরিমাপ করা যায়। সেদিনের পর থেকে তিনি নিজের জীবনে সবটা দিয়ে দিয়েছিলেন এই যন্ত্রটা আবিষ্কার করার জন্য। তাহলে তিনি আবিষ্কার করতে পেরেছিলেন? না, কিছু বছর যেতেই বাবা বুঝেছিল যে ভালোবাসা কোনোদিনই যন্ত্র দিয়ে মাপা যাবে না। কারণ ভালোবাসা মন থেকে অনুভব করতে হয়, সেটা স্পর্শ করা যায় না, সেটা মাপা যায় না। আর যত সময় এগোতে থাকে সরকারের লোকজন বাবাকে ততই তাড়া দিতে শুরু করে। অবশেষে বাবা একটা যন্ত্র আবিষ্কার করেন। কি যন্ত্র? এইটা এটা তো একটা ঘড়ি। এটাকে সাধারণ একটা ঘড়ির মতো দেখতে হলেও আসলে এটা ঘড়ি নয়। আচ্ছা অদিতি, তোমার মনে আছে তুমি আমাকে প্রশ্ন করেছিলে যে তুমি যখনই আমার সঙ্গে কথা বলো কেন সময় থমকে যায়? মনে আছে, কিন্তু কেন বলো তো? কারণ সময়টা আমি স্টপ করে দিতাম। আসলে বাবা এমন একটা যন্ত্র বানিয়েছিল যেটা কিনা আমাদের প্রিয় মুহূর্তগুলো ধরে রাখতে পারতো। আর আমরা চাইলে সেই মুহূর্তে বারবার ফিরে যেতে পারবো। বাবা ভাবতো যে আমাদের প্রিয় মুহূর্তগুলোই হলো অ্যাকচুয়াল ভালোবাসা। তবে আমাদের দেশের সরকারের যেটা খুব পছন্দ হয়েছিল এমনটা না। কিন্তু সমস্যাটা শুরু হলো এই যন্ত্রটা বাজারে আসার পর। আমাদের ওখানে প্রত্যেকেরই মোটামুটি পয়সা আছে, তাই তারা অনায়াসেই যন্ত্রটা কিনে নিতে পেরেছিল। আর ব্যাস, ভালো মুহূর্তগুলো ধরে রাখার বদলে কিছু কিছু মানুষ এমন ব্যবহার শুরু করলো যে চারিদিকে দাঙ্গা ছড়িয়ে পড়লো। এমন ঘটনা আমাদের আগে কোনো দিন হয়নি। আর সব দোষ এসে পড়লো আমার বাবার উপর। আর এই যন্ত্রটা ব্যান করার পাশাপাশি আমাদের সরকার আমার বাবাকে রাস্তায় জ্যান্ত পুড়িয়ে মারলো। বলে তমাল চুপ করল। অদিতি দেখল তমালের দু চোখ বেয়ে নেমে আসছে বৃষ্টির নোনতা কিছু ধারা। তমালের হাতের উপর হাত রাখে অদিতি। তমালের মন আর কোনো কারণ বারণ নিয়ম হিসেব বাঁধার কিছুই মানতে চায় না। সে অদিতিকে জড়িয়ে কাঁদতে কাঁদতে বলে,
আমার আমার তো তোমাকে কিছুই দেওয়ার নেই, তাহলে আমাকে কেন এইভাবে আঁকড়ে ধরছো? অদিতি তাকে আরো শক্ত করে জড়িয়ে থেকে বলে, বললাম না, কলকাতার লোকেরা স্বার্থপর হলেও মাঝে মাঝে তারাই বিনা স্বার্থে এমন কাউকে আঁকড়ে ধরে যাদের তারা কোনো দিন ছাড়তে চায় না। গঙ্গা থেকে শীতল হাওয়ার স্রোত এসে তাদের স্পর্শ করে। ঘাটে ইতিমধ্যে দেবী মূর্তির ভিড় জমতে শুরু করেছে। আস্তে আস্তে তারা এগিয়ে যেতে থাকে বিসর্জনের পথে। অপরদিকে তমাল ও অদিতির দু চোখ বেয়ে এখনো ঝরে পড়ে উষ্ণ জলের ধারা। তাদের এই মুহূর্তের সাক্ষী রইল গোটা একটা ঘাট, গোটা একটা বিকেল, গোটা একটা দশমী। তমাল এবার তার চোখের জল মুছে বলে, সেদিনের পর আমার মা পাগল হয়ে যায়, আর আমি যাযাবরের মতো এদিক সেদিক ঘুরে বেড়াই। জানো অদিতি, বাবাকে যেদিন মেরে ফেলা হলো ঠিক তার পরের দিনই সরকার ঘোষণা করে যে যেই ভালোবাসা মাপার যন্ত্র বানাতে পারবে তাকে পরবর্তী দেশের প্রধান করা হবে। আর সেই দিন থেকেই শুরু হলো আরো একটা ভয়ানক দিন। আমাদের ওখানে যারা কিনা কোনোদিন স্কুলেই যায়নি তারাও এই যন্ত্র বানানোর কাজে নেমে পড়ে। আমাদের ওখানে যাও বা শান্তি ছিল সব নষ্ট হতে শুরু করে। আর আমাদের ওখানে এখন শুধু সবার একটাই লক্ষ্য, কি করে এই যন্ত্রটা বানাবে। হয়তো তারা বানাতে পারতো যদি তাদের মধ্যে ভালোবাসা থাকতো, কিন্তু সেটাই তো নেই। অদিতি এতক্ষণ চুপ করে সব শুনছিল। এবার সে বলে, তমাল, আমি জানি জোর করে কাউকে নিজের কাছে আটকে রাখা যায় না। প্রথমে ভেবেছিলাম তোমাকে আমি নিজের কাছে আটকে রাখবো, কিন্তু এখন মনে হলো সেটা করলে অন্যায় হবে। এখনো সময় আছে, চলো এগিয়ে দিই। যতই হোক আজ বিজয়া, মায়ের বিসর্জনের পাশাপাশি আমি না হয় তোমাকেও ভাসিয়ে দিই, কারণ একসঙ্গে অনেকটা এগিয়ে গেলে একা ফিরতে কষ্ট হবে। এই বলে অদিতি উঠে পড়ে। অদিতি উঠতেই তার হাত ধরে তমাল তার পাশে বসিয়ে দেয়। তারপর হিম শীতল কণ্ঠে বলে, শুনেছি নিজের ভালো নাকি পাগলও বোঝে, আর আমি সুস্থ হয়ে সেই ভুলটা কি করে করি বলো তো? যে ছেলের কাছে ভালোবাসা ছিল না, থাকার স্থায়ী কোনো জায়গা ছিল না, সে যখন এত কিছুর পর একটা নিশ্চিত বাসা খুঁজে পায়, সে কি করে সেটা হাতছাড়া করে বলো? হেয়ালি না করে কি বলতে চাইছো সেটা বলো। এবার তুমি আমাকে যেতে বললো, আমি যাব না তোমার ছেড়ে। আমি নিয়ম ভঙ্গ করেছি, নিয়ম ভঙ্গ করে এখানে এসেছি। আর আমি তোমাকে ভালোবেসেছি, মানে আমি পৃথিবীর মানুষের প্রেমে পড়েছি। আর এই দুটোর কোনো করার নিয়ম আমাদের দুনিয়াতে নেই। আমি এখানে দুটোই করেছি। তোমার দুনিয়ায় কি হয় না হয় আমার জানার কোনো ইচ্ছে নেই। তুমি আমাকে এইটুকু বলো যে তুমি আমাকে ছেড়ে সত্যিই যাবে না তো? যার চোখের মধ্যে নিজের জন্য ভালোবাসা খুঁজে পাই, যার জড়িয়ে ধরাতে নিশ্চিত এক বাসস্থান খুঁজে পাই, তাকে ছেড়ে কি করে যাই বলো তো? শুধু কলকাতার মানুষেরা স্বার্থপর হয় না, অন্য জায়গার মানুষরাও হয়। কিন্তু দিদি, আমি একটা জিনিস ভাবছি। তমালের কথা শেষ হয় না, তার আগেই অদিতি বলে ওঠে, কিছু ভাবার দরকার নেই। তুমি উগ্রপন্থী হও, এলিয়ান হও, যেই হও না কেন, আমি শুধু তোমাকেই ভালোবাসি। অদিতির কথা শেষ হতেই তমাল তাকে জড়িয়ে ধরে। আবারও দুজনের চোখ থেকে নেমে আসে অশ্রুর ধারা। ঢাকের আওয়াজ, উলুধ্বনি তাদের কানে আসতে থাকে। গঙ্গা থেকে শীতল হাওয়া ভেসে এসে উষ্ণ দুটো হৃদয়কে শান্ত করতে চায়। পাখিরা এমনভাবে কিচিরমিচির করছে যেন তারা তমাল ও অদিতিকে একসঙ্গে দেখে খুশি হয়ে হাততালি দিচ্ছে। সন্ধে ঘনিয়ে আসে। আজ দশমী হলেও রাস্তাঘাটে ভিড় কোনো অংশেই কম নেই। তমালের ট্রেন বহু সময় আগে তার কথা ভুলে যাত্রা শুরু করে দিয়েছে। ভিড় রাস্তার মাঝেই হাঁটতে হাঁটতে অদিতি তমালকে বলে, জানো, ছোট থেকে একটা জিনিসই ভাবতাম, মায়ের বিসর্জনের দিনটা কিভাবে শুভ হতে পারে? কি করে লোকে বিজয়াকে শুভ বলে? মা তো আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, তাহলে দিনটা কি করে শুভ হয়? অবশেষে আজ সেটার উত্তর পেলাম। তমাল অদিতির দিকে তাকিয়ে বলে, কিভাবে? অদিতি হাঁটা থামিয়ে তমালের চোখের দিকে তাকিয়ে বলে, প্রাচীন শহরে দুর্গা পুজো, তার মাঝেতেই তোমায় খুঁজি। নাম না জানা ছায়াপথে অন্য গ্রহে তুমি বুঝি? বইতে থাকা সময়ের স্রোতে জড়িয়ে থাকে বড্ড মায়া। তুমি এসো এই শহরে,
তোমায় নিয়েই হোক আমার শুভ বিজয়া। I wanna get too close, gonna get it right now. I wanna push all the limits with you right now. So what's your feelings? The city's screaming, we're not coming home tonight. We're living quick in this world, gonna get it right now. People talk and tell what you wanna hear now, but they all disappear, they will let you down. So we better stick together, let's come whatever, we're not coming home tonight. We're living quick in this world, gonna get it right now. We only need the two of us together.